নমস্কার বন্ধুরা, সকল দর্শকদের প্রতি শুভ সকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই এপিসোডে আমি নিয়ে এসেছি ভাইজ্যাক ট্যুর, যেটাকে বিশাখাপত্তনম শর্ট ফর্মে ভাইজ্যাক বলা হয়ে থাকে। ভাইজ্যাক ট্যুর বাঙালিদের পক্ষে বিশেষ আকর্ষণীয়। প্রকৃতির বহু আকাঙ্ক্ষিত প্রায় সবই এই একটা ট্যুরেই আপনি পেয়ে যাবেন। বাঙালিদের দীপুদা কনসেপ্ট থেকে যদি একটু বেরিয়ে যাওয়া যায়, দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং, এর পরের স্টেপ হচ্ছে কিন্তু ভাইজ্যাক। এখানে আপনি যেমন সমুদ্র, পাহাড় এবং জঙ্গল সবকিছুই পাবেন, তার সাথে সাথে আপনি জলপ্রপাত, ঝর্ণা, বড় বড় মন্দির, এই সমস্ত কিন্তু এই ট্যুরের মধ্যে, একটা ট্যুরের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই একটা ট্যুরের মানে এই যে কনসেপ্টগুলো আপনাকে দেখার জন্য ভিন্ন ভিন্ন আলাদা আলাদা জায়গা কিন্তু ঘোরার প্রয়োজন হবে না। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যাবেন তাদের জন্য বলি, ট্রেন সফরই সবচেয়ে ভালো। আর ট্রেনের মধ্যে সবচেয়ে হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, যেটা এখানে সন্ধ্যে ছাড়ে, সকালে পৌঁছায় একদম আর্লি ইন দ্য মর্নিং, এবং ওখান থেকে ফেরার পথেও করমণ্ডলে আসবেন, ওখানে সন্ধ্যে ছাড়বে, এখানে 10টা, 10:30, 10:30টায় পৌঁছে যাবে। শিয়ালদা থেকে কোনো ট্রেন নেই, হাওড়া থেকেও এখন নেই, যদিও সাঁতরাগাছি বা শালিমার থেকে ট্রেনগুলো ছাড়া হচ্ছে। বাসের কথা বললাম না, ফ্লাইটেও যেতে পারেন, বাস জার্নিটা অতটা কমফোর্টেবল হবে না। ট্রেনের টাইম টেবিল আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন, এর জন্য আলাদা কিছু বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। আর ট্রেনের রাত্রের জার্নিটা এই কারণেই ভালো, আপনাকে হোটেল চার্জ না দিয়ে রাত্রে ট্রেনে ঘুমোতে ঘুমোতে যেতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা স্লিপারেও কাটতে পারেন, এসিতেও কাটতে পারেন, আপনাদের প্রয়োজন হিসাবে আপনারা সেই মতো টিকিট করে নেবেন। টোটাল ডিস্টেন্স প্রায় 870 কিলোমিটার এখান থেকে ভাইজ্যাক, আমাদের কলকাতা থেকে। তো ওভারনাইট 13 ঘন্টার মতো জার্নি। ওভারনাইট ঘুমিয়ে আপনি জার্নিটা কাটাতে পারেন। দিনের সকাল থেকে আপনি ট্যুর শুরু করে দিতে পারেন। জাস্ট হোটেলের কথা যদি বলি, হোটেল আগেই বুক করে নেবেন। তার কারণ কি, আগে থেকে হোটেল বুক না করলে স্পটে গেলে হয়তো আপনার রেট হেরফের হতে পারে বা বেশি পয়সা লাগতে পারে। তো তার জন্য আপনাদেরকে আগে থেকেই একটু বুক করে রাখাটাই বেটার। আর হোটেল প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা পয়েন্টের আমি আলাদা আলাদা করে সিঙ্গেল ভিডিও দেবো, সেখানে ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। আজকে ওভারঅল একটা কনসেপ্ট আপনাদেরকে দিতে চলেছি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটি টিপে রাখলে আপনি প্রত্যেকটা এপিসোড নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভাইজ্যাক সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আপনার এসে যাবে। তো চলুন শুরু করা যাক। আজকে টোটাল ভাইজ্যাক ট্যুর আমার 4 দিন, একটু বেশি করে হলে 5 দিনের দিন আমি ফিরেছি। তো সেই ট্যুরের টোটাল আমি কি কি কভার করেছি সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। তো চলুন আজকের এই এপিসোড শুরু করছি। প্রথম দিন আমরা বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে ওলা ক্যাব নিয়ে শালিমারের দিকে রওনা হলাম। তখন বাজে প্রায় 1:30। আমাদের 3:30 ট্রেনের টাইম ছিল। করমণ্ডল এক্সপ্রেস শালিমার থেকে। স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনের একটা ছবি, এসি 3 টায়ারে আমাদের রিজার্ভেশন ছিল। রাত্রে ঘুমের পর ঠিক আর্লি মর্নিং 4:30, 4:45 নাগাদ পৌঁছে গেছি। দেখুন বিশাখাপত্তনম স্টেশন, মেঘলা আবহাওয়া, বিদ্যুৎ চমকাচ্ছে। হোটেল মালিক গাড়ি পাঠিয়ে দিয়েছিল অরবিন্দ স্টেতে, আমরা ছিলাম। 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে গাড়ি চলে এসেছিল স্টেশনে। ওখান থেকে 10 মিনিটের জার্নি, স্টেশন থেকে 3-3.5 কিলোমিটার। এটা হোটেলের দৃশ্য দেখালাম। হোটেল থেকে আরকে বিচ, সি বিচ মাত্র 5 মিনিটের দূরত্ব, 300 মিটার প্রায়। সামনে দেখতে পাচ্ছেন। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে একটু সি বিচের দিকে যাচ্ছি ঘুরতে, আমি এবং ছেলে।
হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা আবহাওয়া। সকালের ভিউ, ডান দিকে নোভোটেল 5 স্টার হোটেল, বাঁ দিকে দ্য গেটওয়ে 5 স্টার হোটেল। সামনে যে বিচটা দেখতে পাচ্ছেন এটা আরকে বিচ। ইন্দিরা গান্ধী চিলড্রেন পার্ক। তারপর সবাই তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি বুক করে বিচ দর্শনের জন্য। প্রথমেই চলে গেলাম একদম লাস্ট বিচ, ভিমলি বিচ। দেখুন ওখান থেকে আমাদের ট্যুর শুরু, সেদিনকার সফর। ভিমলি বিচ খুব সুন্দর। এটা সেলফি পয়েন্ট, সবাই এখানে সেলফি নিতে ব্যস্ত। আমি আজকের এই এপিসোডে টুকরো টুকরো ভিডিও দেখাবো, তার কারণ প্রচুর সময় লেগে যাবে, তা না হলে পরে আপনাদেরকে নেক্সট ভিডিওতে এক এক দিনের আলাদা আলাদাভাবে। এবং দেখুন রকে দাঁড়িয়ে আমি সমুদ্রের জলের ঢেউগুলো উপভোগ করছিলাম। নেক্সট এসে গেছি তোতলাকোন্ডা এনসিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি, যে বুদ্ধ স্তূপ, 2000 বছর পুরনো বুদ্ধ স্তূপ। এর পিছনে অনেক বড় হিস্ট্রি রয়েছে। এগুলো সিঙ্গেল ভিডিও এপিসোড বানাবো, সেগুলোতে ডিটেলসের হিস্ট্রি এবং আরও কিছু তথ্য এই সম্পর্কে এবং আরও ডিটেলস ভিডিও আমি দেব। মাঝখানে এটা তোতলাকোন্ডা ভিউ পয়েন্ট বলা হয়, যদিও এখানে প্রত্যেকটা টার্নিং বা কর্নার রোডের ভিউ পয়েন্ট মেনে নিতে পারেন, তবুও কিছু কিছু জায়গা থেকে খুব সুন্দর ভিউগুলো রয়েছে, যার জন্য এটা তোতলাকোন্ডা ভিউ পয়েন্ট নামে পরিচিত। এখান থেকেও কিছু ফটো, কিছু ভিডিও না হলো। নেক্সট, এটা অনেকে জানেন না, তোতলাকোন্ডা ন্যাচারাল আর্চ। আমরা যখন আন্দামান গিয়েছিলাম তো ওখানেও একটা ন্যাচারাল আর্চ দেখছিলাম, অনেক বড়। সেই তুলনায় এটা অনেক ছোট, কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল আর্চ। এটাও খুব ভালো লাগলো। তারপর আবার আমরা গাড়িতে করে রওনা দিলাম রামানাইডু ফিল্ম স্টুডিও। এটা একটা পাহাড়ের উপরে। গাড়িটা দেখুন পাহাড়ি রাস্তায় উঠছে ঘুরে ঘুরে, একদম পাহাড়ের টপে এই স্টুডিওটা বানানো আছে। ওখানকার লোকাল ফিল্ম বা সিরিয়াল সব কিছু শুটিং ওখানেই হয়। আমরা যেদিন পৌঁছেছি সেদিনেও কিছু শুটিংয়ের লোকজন ছিল বা চলছিল। প্রত্যেকটা স্পট খুব সুন্দর। দেখুন শুটিংয়ের জন্য ওই এরিয়ার মধ্যেই থানা, আদালত, পুলিশ স্টেশন সব কিছু একটার পর একটা বাড়ি যেগুলো দেখা যায়। এইটা মেন বিল্ডিং, এর নিচের রুমটা বড় হল রুম, যেখানে পুরো সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু শুটিংয়ের জন্যে ভিতরে দেওয়া রয়েছে। সেপারেট ভিডিওতে আমি দেখাবো। এর পাশে একটা মন্দির রয়েছে। এই এরিয়ার মধ্যেই শুটিংয়ের সব প্রয়োজনীয় সব কিছু এর মধ্যেই রয়েছে। এখানেও দুটো ভিউ পয়েন্ট আছে। এই একটা ভিউ পয়েন্ট, আর একটা গেটে ঢুকতে রাইট সাইডে একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকেও পুরো সমুদ্র এবং সিটির কিছু পার্ট, কিছু পাহাড়ি খুব সুন্দর ভিউ ফটোগ্রাফি নেওয়া যায়। নেক্সট চলে এসেছি রুষিকন্ডা বিচ, যেটা সমুদ্রের স্নানের উপযুক্ত। এখানে সব বিচে স্নান করা যায় না, কারণ এখানে প্রত্যেকটা বিচে এত বেশি রক
থেকে কৈলাসগিরি পর্বতের রোপওয়ে শুরু হয়। আমরা যদিও অ্যাডভান্স চলে গেছিলাম, তাই কিছু সময় ব্যতীত করার জন্য আবার টিনেটি পার্কে 1-1.5 ঘন্টা গিয়ে আবার টাইম পাস করেছি। আবার ফিরে এসে 11টা থেকে কৈলাসগিরির রোপওয়েতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, তার মধ্যে দিয়েও কিন্তু আমরা রোপওয়েতে চেপে গেলাম। তারপর উপরে উঠে দেখুন ওখানে ট্রেন রয়েছে, সার্কুলার ট্রেনে কৈলাসগিরির সার্কুলার ট্রেনে সারদা ট্রাভেলসের পুরো কৈলাসগিরি পর্বতের চারিদিকটা ঘুরে সিনারিগুলো দেখা যায় বা সমুদ্র বা শহরটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। কৈলাসগিরির অ্যাট্রাকশন শিব দুর্গা মূর্তি দেখুন, খুব সুন্দর লাগছে। একটু জাস্ট টাচ করালাম, ডিটেলস এপিসোডে আপনাদেরকে বলবো সব কিছু। এটা সেলফি পয়েন্ট বা এই এরিয়াটার ভিউটা খুবই সুন্দর, নিজের চোখে না দেখলেও অনুভব করতে পারবেন না। এখান থেকে দুটো ভিউ পয়েন্ট আছে, একটা টাইটানিক ভিউ পয়েন্ট, একটা শিব দুর্গা মূর্তির সামনে ভিউ পয়েন্ট। তারপর দুপুর হয়ে যাওয়ায় আমরা একটা হোটেলে খাওয়ার জন্য, দেখুন একদম গ্রাম্য পরিবেশের মতো একটা হোটেল, যেখানে লণ্ঠন ঝুলছে, একদম ডিম লাইট। এখানে স্পেশাল বিরিয়ানি পাওয়া যায়, সেই জন্য আমরা দুপুরে লাঞ্চ এখানেই করে নিলাম। তারপরে রওনা হলাম আমরা সীমাচলম মন্দিরের উদ্দেশ্যে। সীমাচলম মন্দিরটা একটা পাহাড়ের উপর, পাহাড়ি রাস্তা দিয়েই গাড়িটা উঠছে, বুঝতে পারছেন। সীমাচলম টেম্পল খুব সুন্দর দেখতে। এখানেও পুজো দেওয়ার জন্য অনেক সময় লাগে, লাইন দিতে হয়, আলাদা টিকিট রয়েছে। তো জাস্ট আমি আজকে একটুখানি ভিউটা দেখাবো সীমাচলম মন্দিরের। এটা খুব একটা নামি মন্দির, যারাই ঘুরে যান এই মন্দিরটা অবশ্যই দর্শন করে আসেন এবং আপনারা গেলে অবশ্যই এটা টাচ করবেন। এর ভিতরে কিন্তু ফটোগ্রাফি মানা রয়েছে, তাই বাইরের থেকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গাড়িতে করে ডলফিন নোজ লাইট হাউস, উপরে যে লাইট হাউসের সিঁড়ি বেয়ে উপরে উঠে যে উপরের চিত্রটা দেখতে পাচ্ছেন, ওখানে সব লোকগুলো দাঁড়িয়ে ওইখান থেকে চারিদিকের দৃশ্যটা ফটোগ্রাফি নেয় বা নিজের চোখে এই দৃশ্যটা অনুভব করে। অনেক হাইট, অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, সব চপ্পল জুতো খুলে যেতে হয় নিচে থেকে। একবারে 70-80 জনকে উপরে ওঠায়, তারপর তাদেরকে নামানোর পরে নেক্সট ব্যাচকে উপরে ওঠায়। একটু টাইম লাগে, এখানে আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করতে হয়। উপর থেকে দৃশ্যটা খুবই সুন্দর, দেখুন উপর থেকে চারিদিকের দৃশ্যটা আমরা ক্যাপচার করেছি আমাদের ফোনে, খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে নিজের চোখ দিয়ে দেখা একটা নতুন অনুভূতি। ডলফিন নোজ এই কারণে এটার নাম, এই পাহাড়টা সমুদ্রের সামনে এমনভাবে রয়েছে যেটা ডলফিনের নোজের আকৃতিতে। আর লাইট হাউস এই কারণে কি, ওটা জাহাজগুলো যে আসা যাওয়া করে সেখানে তার রাডার বা সেই লাইটিংয়ের ফোকাস এগুলো এখান থেকে হয়। আর এইটা একদম হাইটে রয়েছে, এখান থেকে সিনারিগুলো উপর থেকে দেখুন, নিচের ফটোটা কত ছোট দেখাচ্ছে, অনেক হাইট এটা। তারপর চলে এসেছি লাস্ট সেদিনের জন্য একদম
আর এক প্রান্ত ট্যুরের ইয়ারাডা বিচ। ইয়ারাডা গ্রাম ক্রস করে একদম ইয়ারাডা বিচ চলে এসেছি। এই বিচটাও খুব সুন্দর এবং বিকেলের দিকে ওই দিকটার পাহাড়ের পিছন দিয়ে সূর্যটা ডোবে, তাই লাইটের যে রিফ্লেকশন সেটা খুব সুন্দর আসে এবং ফটোগ্রাফি বিকেলের দিকে খুব ভালো হয়, এখানে ক্লিয়ার ফটো আসে। এখানেও অনেক সময় আমরা ব্যয় করেছি, প্রচুর ফটোগ্রাফি এখান থেকেও নিয়েছি। আজকে জাস্ট একটু টাচ করলাম, পরে এই বিচ সম্পর্কে ডিটেলস আরও বলবো। ইয়ারাডা বিচেই সন্ধে লেগে গেল। সেখান থেকে ফিরতে ফিরতে একটা ভিউ পয়েন্ট মাঝখানে পাওয়া যায়, যেটা থেকে সন্ধ্যের শহরটা, ভাইজ্যাক সিটিটা কেমন লাগে। ভাইজ্যাকটা একটা স্মার্ট সিটি, মনে হচ্ছে যেন লাইট দিয়ে সাজানো কোনো জঙ্গল, খুব সুন্দর লাগছে। ভিউ পয়েন্ট থেকে উপর থেকে একটা ফ্লাইট দেখুন আস্তে আস্তে নেমে আসছে এবং সামনে এয়ারপোর্ট দেখতে পাবেন, এয়ারপোর্টে ওই ফ্লাইটটা নেমে যাবে। তো সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম, আপনারা ধৈর্য ধরে দেখলে এটা বুঝতে পারবেন। উপর থেকে ফ্লাইটটা নিচের দিকে নামছে দেখুন। এইসব দৃশ্য নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তারপর তৃতীয় দিনে আমরা আরাকু ভ্যালির উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ডাইরেক্ট আমরা গাড়িতে গেছি, যদিও ভিস্টাডোম কোচে ট্রেনেও যাওয়া যায়, কিন্তু আমরা বাই কার গেছি। এই পাহাড়ি রাস্তা, এই পাহাড়, এই আকাশ, এসব দেখতে দেখতে এবং এর ফটোগ্রাফি নিতে নিতে আমরা প্রায় 3-3.5 ঘন্টায় আরাকু ভ্যালি পৌঁছেছি। রাস্তাগুলো পাহাড়ি রাস্তা হওয়াতে খুব টার্নিং, কার্ভ, ব্লাইন্ড কার্ভ এই সমস্ত রয়েছে। ভালো ড্রাইভার ছাড়া এইসব রাস্তায় চালানোও মুশকিল। মাঝে মাঝে কিছু কিছু জলপ্রপাত দেখতে পাচ্ছি, ওয়াটারফল রাস্তার মধ্যেই পড়বে, একটু একটু করে নেমে ফটোগ্রাফি করে নিতে পারেন। পাহাড় থেকে যে জলগুলো পড়ছে ঝর্ণার মতো, সেগুলোই খুব সুন্দর দেখায়। সবাই সেখানে নেমে নেমে ফটোগ্রাফি করছে। একদম আরাকু ভ্যালির শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনটাও খুব সুন্দরভাবে সাজানো, বোটানিক্যাল গার্ডেন। এখানেও আপনাদের খুব ভালো লাগবে। এর ভিতরে যে ট্রেনের মতো রয়েছে, সে তার মধ্যে চেপেই পুরো গার্ডেনটাকে ঘোরায় টিকিট নিয়ে। তো আমরা সেইভাবেই ঘুরলাম। নেক্সট ডেস্টিনেশন আমাদের কফি মিউজিয়াম, ট্রাভেল কফি মিউজিয়াম। এখানে যেহেতু কফি প্রোডাক্ট হয়, এখানে কফি সিডগুলো কীভাবে প্রসেস করে, কফি গাছ কিভাবে লাগানো হয়, কিভাবে তাকে যত্ন করে বড় করা হয়, সিডগুলো কিভাবে কফিতে পরিবর্তিত করা হয়, সেই সমস্ত এই মিউজিয়ামের মধ্যে দেখানো আছে। এবং ওই ট্রাভেলদেরকে দিয়ে কফি বানিয়ে সেইগুলো সার্ভ করা হচ্ছে এবং সেই কফির টেস্ট, আলাদা আলাদা ফ্লেভারের কফি আলাদা আলাদা রেটে পাওয়া যায়, সেগুলো আমরা ওখানে টেস্ট করেও দেখলাম। সত্যি খুব সুন্দর। তারপর চলে এসেছি ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়ামে যে সমস্ত আদিবাসী মানব যারা, তারা কিভাবে জীবনযাপন করতো, তাদের জীবনশৈলী কেমন ছিল, সেই সমস্ত জিনিস এই মিউজিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে। এন্ট্রান্সে টিকিট রয়েছে এবং এখানে কিছু অ্যাডভেঞ্চার্স করার জন্য বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো লাগবে, অবশ্য বয়স্করাও করতে পারে। এটা স্কাই সাইকেল, আমার ছেলের ইচ্ছে ছিল স্কাই সাইকেল করব। নিচেতে বোটিং করার জন্য যে লেকটা তৈরি করা আছে তার উপর দিয়ে স্কাই সাইকেল যাচ্ছে দেখুন, আবার ওইখান থেকে ফিরে আসছে। এগুলোর জন্য এক্সট্রা আলাদা টিকিট নিতে হয়। প্রত্যেকটা অ্যাডভেঞ্চারের জন্য আলাদা আলাদা টিকিট আছে, কম্বো প্যাকও রয়েছে। এখানে অনেকটা সময় দিতে হয়, তার কারণ অ্যাডভেঞ্চার্স প্লাস এই মিউজিয়ামটাকে পুরো কভার করতে প্রায়
2 ঘন্টা সময় লেগে যায়। এটা একটা সেলফি পয়েন্ট। এখানে সন্ধ্যের সময় আদিবাসীদের নৃত্য দেখা যায় বা ডান্স চলে। আদিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে মিউজিয়ামে যেটা তুলে ধরা হয়েছে তার একটু পার্ট আমি দেখানোর চেষ্টা করলাম। ডিটেলস ভিডিওতে আমি আবার ডিটেলস বলবো। মিউজিয়ামের মধ্যে যে ছোট ছোট চিত্র তুলে ধরা হয়েছে আদিবাসীদের, সেগুলো একটু একটু দেখালাম। এগুলো এখন আমাদের কাছে হয়তো ইতিহাস হয়ে গেছে। এই সমস্ত চিত্র দেখে অনেকেই হয়তো বুঝতে পারবেন এগুলো কীভাবে ইউজ হতো, জিনিসগুলো কী কোথায় ইউজ হয়। আস্তে আস্তে কফি গাছের যে কফি সিড সেগুলো হাতে নিয়ে দেখলাম এখানে, খুব সুন্দর। যেহেতু আমরা এই ধরনের জিনিসগুলো দেখিনি আগে। তারপর বোরা কেভস যাওয়ার আগে হোটেলে আমরা বম্বু চিকেন এবং বম্বু বিরিয়ানি খাওয়া হলো। তারপর এই বোরা কেভের গেট ক্রস করলাম, ওই পর্যন্তই গাড়ি যায়। তারপরে বেরিয়ারের পর আমাদেরকে একটু পায়ে হেঁটে যেতে হবে 500-600 মিটার। রাস্তার মধ্যেও প্রচুর বম্বু চিকেন এখানে বানাচ্ছে। আপনারা গেলে মনে হয় এই এরিয়াতে বম্বু চিকেনটা খাবেন, তাহলে হয়তো আরও বেটার ফ্লেভার পেতে পারেন মেবি। দেখুন এই বোরা কেভস, উপর থেকে এই দৃশ্যটা এমন লাগছে। আমি প্রথমে দেখে ভাবলাম হয়তো ওইটাই এন্ড, কিন্তু এটা 1/4। এর নিচে প্রচুর নিচে অবধি আপনি গভীরে ঢুকে যাবেন, যেটা আমরা আগে কল্পনা করতে পারি না, বা দেখার আগে আপনি যে যতই বলুক, যারই ভিডিও দেখেও আপনি যান, কল্পনা করতে পারবেন না এতটা গভীর এই কেভটা হতে পারে। বোরা কেভ প্রচুর পুরনো কেভ। এটা সম্পর্কে ডিটেলস ভিডিওতে আমি আরও বিস্তারে জানাবো, একটু দেখানোর চেষ্টা করলাম। এখন যতটা দেখতে পাচ্ছেন এটা 1/3 লাস্ট পজিশন, যেটা লাল লাইট জ্বলছে এটা 1/3। এর নিচে আরও 2 ভাগ আরও এতটা রয়েছে। আর একদম টপে ওই কেভের ভিতরে যাওয়ার পর একদম টপে একটা শিব মন্দিরও রয়েছে, শিব মূর্তি। সেখানে সবসময় পণ্ডিতজি রয়েছেন, ওখানে পুজো হচ্ছে, অবশ্যই সেটা দর্শন করবেন। এখানে যে আলাদা আলাদা লাইটিং দেওয়া আছে, বোরা কেভের যে পাথর বা যে স্ট্যালাকনাইট যেগুলো তৈরি হচ্ছে ঝর্নার জলের থেকে, সবসময় উপর থেকে জলও পড়ছে, সেগুলো রিফ্লেকশনের লাইটগুলো খুব সুন্দর দেখায়। তারপর লাস্ট আমরা চলে গেলাম জলপ্রপাত বা ওয়াটারফল দেখার জন্য, কার্টিকি ওয়াটারফল। ওখানে গাড়ি যায় না, ওখানে স্পেশাল জিপে করে যেতে হয়। জিপের জার্নিটা বুঝতে পারছেন কীভাবে, দুটো হাত দিয়ে ধরেও নিজেকে ব্যালেন্স রাখা যায় না, এত ঝাঁকুনি রাস্তা, এত পাথুরের রাস্তা। তারপর লাস্ট অবধি গাড়িও যায় না, 1-1.5 কিলোমিটার আবার হেঁটে যেতে হয়। এটা সবচেয়ে বড় ওয়াটারফল ওই এরিয়ার মধ্যে, আরাকু ভ্যালির মধ্যে। এটা হচ্ছে কার্টিকি ওয়াটারফল। এটার সম্পর্কে ডিটেলস ভিডিওতে আমি আরও কিছু বলবো। এটা থেকে একটি নদীর উৎপত্তি হয়েছে এই ওয়াটারফলে। এটা 3rd পয়েন্ট, এর উপর আছে 2nd পয়েন্ট, তার উপর আছে 1st পয়েন্ট। অনেকে উপরের পয়েন্টগুলো যাওয়ার চেষ্টা করে না বা খুবই কষ্ট দেখে। এটা দেখুন আমি 1st পয়েন্ট উঠে গেছি, সবচেয়ে টপে। এখানে ফটো তুলতে গেলাম, কিন্তু আমার ড্রেস এত ভিজে গেল, এত ঝর্নার জল এসছে, যেখানে আমি বন্ধ হয়ে গেছে, তুলতে পারলাম। দেখুন আমি সাইডে দাঁড়িয়ে গেলাম, দূর থেকে ছেলে দিয়ে এই ওয়াটারফলের ফটোটা একটু তোলা করালাম, কারণ ওখানে যেতেই পারছি। এত বেশি জল, এত ঝর্নার জলগুলো ছুটে চলে আসছে, এতটা দূরেও আমাকে ভিজিয়ে দিচ্ছে। অনেক বড় ঝর্ণা এটা। তারপর ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, অন্ধকারে কিছু দেখা যায় না, কিন্তু ড্রাইভার এত ভালো ছিল যে সন্ধ্যার অন্ধকারের মধ্যেও ওরা কিন্তু খুব সুন্দর গাড়িটা চালিয়ে নিয়ে আসছে। যদিও আমরা ভয় করছিলাম, স্লো ড্রাইভ করার জন্য রিকোয়েস্ট করেছিলাম, তো খুব সুন্দরভাবে চালিয়ে আমরা প্রায় রাত্রি 9টা অবধি আবার
বিশাখাপত্তনম ফিরে এসেছি। তারপর দিন সকাল আবার জার্নি শুরু, যেগুলো পেন্ডিং রয়ে গেছিলো। এটা হচ্ছে রোজ ভ্যালি, রোজ আইল্যান্ডে এখানে মেরি মাতা টেম্পল। এটার বিশেষত্ব হচ্ছে এখানে এই রোজ ভ্যালির মধ্যে খ্রিস্টান, হিন্দু এবং মুসলিম তিনটে ধর্মেরই মন্দির, মসজিদ এবং চার্চ এর মধ্যে রয়েছে। এটা দেখছেন আপনার মেরি মাতা টেম্পল। এখানে জেসাস ক্রাইস্টের প্রে করার জন্য এই এরিয়াটাকে আলাদাভাবে করা হয়েছে। এখান থেকেও সাইট সিনগুলো খুব সুন্দর। এই যে সাইট সিনগুলো ক্যামেরায় ধরার চেষ্টা করলাম। এরপর দেখুন মেরি মাতা টেম্পল সামনের দিকে যেটা দেখা যাচ্ছে, এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি করা আছে। এখান থেকেও সিনারিগুলো বা ফটোগ্রাফির জন্য খুব সুন্দর এরিয়া। এটা মেন টেম্পলটা মেরি মাতা টেম্পল, মেরি মাতার যেটা মন্দির, যেটা চার্চ যেটাকে বলা হয়। এখানে প্রে করার জন্য একদম সাইলেন্স জোন, সবাই বসে বসে প্রে করছে। সামনের থেকে আমি একটু ভিডিওগ্রাফি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর এবং খুব শান্ত পরিবেশ। এখানে কিছুক্ষণ বসে থাকলে নিজেকেই তৃপ্তি লাগে নিজের মনের মধ্যেই। সাইট সিনগুলো কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে বালাজি টেম্পল, জাস্ট রোজ ভ্যালির সাথে সাথে এই বালাজি টেম্পলটা রয়েছে, সাথে একটা মসজিদও রয়েছে। গাড়িতে আসার সময় মসজিদের ফটোটা তুলতে পারলাম না। এটা বালাজি টেম্পল, যদিও বালাজি টেম্পলের ভিতরে ফটো তোলা মানা রয়েছে। তো চলতে চলতে ক্যামেরাটা যতটুকু অন ছিল ততটুকুর মধ্যেই একটু ধরার চেষ্টা করেছি ছবিগুলো। এখানে বালাজি মন্দিরের যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন, তারপর চলে এসেছি ফিশিং হারবার। অনেক বড় ফিশিং হারবার, সেখান থেকে এক্সপোর্ট করা হয় সমুদ্রের মাছ ধরার জন্য। প্রচুর জাহাজ, প্রচুর বোট এখানে রয়েছে, প্রচুর লোক এখানে কাজ করে। দেখুন আমি কিছুটা অংশ ফটোতে দেখানোর চেষ্টা করলাম, ডিটেলস আরও জানাবো নেক্সট এপিসোডগুলোতে। এখানে মাছগুলোকে শুকিয়ে সেগুলোকে এক্সপোর্ট করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। নেক্সট ভিউ পয়েন্ট আমাদের স্মার্ট সিটি পার্ক, যেটাকে হুডা পার্কও বলা হয়ে থাকে। এই পার্কটাও অনেকটা বড়, এর মধ্যে এন্টারটেনমেন্টের জন্য অনেক জায়গা রয়েছে, বোটিং, গেমিং, সব কিছু জোন আলাদা আলাদা রয়েছে। এখানে ভিতরে ঢুকে অনেকক্ষণ সময় এখানে পাস করা যায়। প্রথম দিনে ঋষিকন্যা বিচে স্নান করে মন ভরেনি, তাই রিপিট আবার চলে গেছি ঋষিকন্যা বিচে স্নান করার জন্য। ওখানে যে রশি বাঁধা রয়েছে সেই এরিয়ার মধ্যেই সবাই দেখুন স্নান করছে, বাইরে যাচ্ছে না, রেস্ট্রিকশন করা রয়েছে, ওর মধ্যেই সবাইকে স্নান করতে হচ্ছে। তারপর ওখান থেকে এসে নিরালা সৈকতে, যেটা বাঙালি খাবার, ডান দিকে আগেই দেখতে পেলেন নিউ সোনার বাংলা ছিল। তো কম্পারেটিভলি নিরালা সৈকতের খাবারটা বেশি ভালো। এখানের যে ডাইনিং হলটা সমুদ্রের দিকে করা আছে, ওখানে বসে বসেই আপনি সমুদ্রের ঢেউ গুনতে গুনতে খাবার খেতে পারেন। খুব সুন্দর দৃশ্য। খাবারের রেট লিস্টটাও আমি দেখানোর চেষ্টা করলাম। বাঙালি খাবার, খুব দাম বেশি না।
এখান থেকে দেখুন সমুদ্রের ভিউটা একদম বারান্দা থেকেই দেখা যাচ্ছে, টেবিলে বসেও আপনি দেখতে পাবেন। এবার এসে গেছি সাবমেরিন মিউজিয়াম। এখানকার আরকে বিচের সাথে সাথেই প্রায় 1 কিলোমিটার এরিয়ার মধ্যেই ভিতরের সিনারিগুলো দেখানোর চেষ্টা করছি। এই সাবমেরিনের অনেক বড় হিস্ট্রি রয়েছে। ইন্ডিয়ান নেভির কাছে কত বছর ছিল, কোন বছরে রিটায়ার নিয়েছে, কোন বছরে থেকে এটা মিউজিয়ামে পরিণত করা হয়েছে, সেগুলো ডিটেলস জানাবো। সাবমেরিনের আলাদা ভিডিও বানাবো। এটা দেখুন আপনার এয়ারক্রাফট মিউজিয়াম, TU-142 বিমান সংগ্রহালয়, যেটা এয়ারক্রাফট মিউজিয়াম। এর সন্ধ্যের দিকে, যেহেতু এই ফটোগুলো আমি তুলেছি সন্ধ্যের দিকে আমরা গেছিলাম, 8:30 অবধি খোলা থাকে। তো এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরের কিছু দৃশ্য আজকে দেখাবো। বাকি ডিটেলস আমি সেপারেট ভিডিওতে সব কিছু জানাবো, এর সম্পর্কে ডিটেলস, এবং আরও অনেক বড় করে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। আজকে জাস্ট টাচ করলাম, এমনিতেই ভিডিও এই এপিসোডটা অনেক বড় হয়ে গেল। এর ভিতরে 7টা চেম্বার রয়েছে, জাস্ট আজকে একটু করে দেখালাম। এই এয়ারক্রাফট মিউজিয়ামটা অনেক বড় এবং অনেক বড় এয়ারক্রাফট, যেটা সামনের থেকে পুরো এয়ারক্রাফটটা ছবি তুলতে পারছিলাম না, যতটা স্পেস দেওয়া ছিল। সেটা কমপ্লিট ভিডিও আপনি দেখতে পারবেন নেক্সট এপিসোডে। এয়ারক্রাফটের যে এপিসোডটা আমি বানাবো সেখানে ডিটেলস আরও বেশি করে দেখাবো। সেদিন রাত্রে আমরা জিশান, যে জগদম্বা মার্কেটে মশুর দোকান, একটা নামি দোকান বিরিয়ানির, জিশান মার্কেটে, জগদম্বা মার্কেটে জিশান বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানি খাওয়া। তারপর দিন সকালেও যেহেতু হাতে কিছু সময় ছিল, কিছু কিছু ক্লিপ যেগুলো ছুটে গেছিলো সেগুলো ক্যাপচার করার জন্যে আবার আরকে বিচের সামনে রোডের লেফট সাইডগুলোতে কিছু ফটোগ্রাফি নিলাম, এবং আরকে বিচের সকালের দিকের যে ছবিগুলো সেগুলো আরেকবার ক্যাপচার করলাম। প্রথম দিন বৃষ্টির মধ্যে মেঘলা আবহাওয়ায় ছবি তুলেছিলাম, দ্বিতীয় দিন সন্ধ্যের দিকে তুলেছিলাম। তাই আজকে রোদে এই ক্লিপগুলো আবার রিপিট করে নেওয়ার জন্য এসেছি, যেহেতু দুপুর অবধি রয়েছে। এটা 5th ডে, যদিও আমাদের যত সময়ই থাকা যায় মন ভরে না, তাই আপনারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। এটা লাস্টে মার্কেটিং করছিলাম আরকে বিচের উপরে। ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে থাকবেন এবং শেয়ার করবেন।